নমস্কার, নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। কৈলাসহর লায়ন্স ক্লাব এবং ঊনকোটি জেলা অন্ধ নিবারণী সংস্থার যৌথ উদ্যোগে ঊনকোটি জেলা হাসপাতালে চলছে এক মেগা চক্ষু অপারেশন শিবির। 2 শতাধিক রোগী এই অপারেশনের সুবিধা পাবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। ঊনকোটি জেলা অন্ধ নিবারণী সংস্থা এবং কৈলাসহর লায়ন্স ক্লাবের উদ্যোগে এক মেঘা চক্ষু অপারেশন শিবির চলছে ঊনকোটি জেলা হাসপাতালে। এখন পর্যন্ত 2 শতাধিক রোগী অপারেশনের সুবিধা পাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। মেগা চক্ষু অপারেশন শিবিরে কলকাতার বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ রতীশ পাল, আগরতলা রবীন্দ্র দাস, ঊনকোটি জেলা হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ দেবল কিশোর পাল এবং অবসরপ্রাপ্ত চক্ষু বিশেষজ্ঞ সত্যজিৎ পাল সহ এক বিশেষ প্রতিনিধি দল এই চক্ষু অপারেশন করছেন। লায়ন্স ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরই এ ধরনের চক্ষু অপারেশন শিবির সম্পূর্ণ বিনামূল্যে, যার প্রত্যেকটি অপারেশন বেসরকারিভাবে করলে 5 থেকে 7 হাজার টাকার মতো খরচ হয়। সেক্ষেত্রে এই উদ্যোগের ফলে উপকৃত হবেন তাই 2 শতাধিক রোগী। ঊনকোটি জেলার প্রায় প্রতিটি হাসপাতালে চক্ষু অপারেশনের জন্য রোগী শনাক্তকরণের প্রক্রিয়া চলছিল। এ ব্যাপারে বলতে গিয়ে লায়ন্স ক্লাবের সম্পাদক সঞ্জীব চৌধুরী বলেন, এবং জেলা অন্ধত্ব নিবারণী সমিতির যৌথ উদ্যোগে আজ এক মেগা চক্ষু শিবির চলছে। এই চক্ষু শিবিরে উপস্থিত আছেন কলকাতা তথা ভারতবর্ষের প্রখ্যাত চক্ষু সার্জন ডক্টর রতীশ পাল সহ 8 জনের এক মেডিকেল টিম আছেন। আগরতলা থেকে প্রখ্যাত আই সার্জন এবং এখানের একজন গেস্ট আই সার্জন যিনি এখন রিটায়ারমেন্ট ডক্টর সত্যজিৎ পাল সহ আরও অনেক স্টাফ। টোটাল মাছমারা, পেচারতল, রাজকান্দি, কাঞ্চনবাড়ি এবং মনুর থেকে সহ এখন পর্যন্ত প্রায় 200 উপরে রুগী আমরা আয় শনাক্তকরণ করে এখানে কালকে থেকে আসা শুরু হয়েছে। আমরা সবাইকে গাড়ি দিয়ে এখানে নিয়ে এসেছি। আজকে সারাদিন অপারেশন চলবে। অপারেশন শেষ হওয়ার পর কালকে আমরা গাড়ি দিয়ে আবার যথাস্থানে ওদের পৌঁছিয়ে দেব। তো এই কাজে সহায়তা করার জন্য আমরা এখানে যা স্টাফ আছে আই ডিপার্টমেন্টে সবার সহযোগিতা আমরা কামনা করছি। এবং এনএসএস থেকে আর কে মহাবিদ্যালয় শাখার ভলান্টিয়াররাও এখানে আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন এবং তারাও প্রচণ্ড সাহায্য করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতি বছরের মধ্যে প্রতি বছরই হয়, এবারও আমরা এই আই ক্যাম্প। তবে এই আই ক্যাম্পটা খুব তাড়াতাড়ি 5 দিনের নোটিশে আমাদের করতে হয়েছে, তাই একটু সিস্টেমে প্রবলেম হয়েছে। ঠিক আছে, আমাদের প্রচারটাও তো হয়তো পৌঁছায়নি, তাও আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। কৈলাসহর থেকে তো প্রায় 130 জন রোগী শনাক্তকরণ হয়েছে, চোখ দেখিয়েছেন প্রায় 300 জনের মতো। এই মেগা চক্ষু অপারেশন শিবির সম্পর্কে বলতে গিয়ে অবসরপ্রাপ্ত চক্ষু বিশেষজ্ঞ সত্যজিৎ পাল বলেন, আজকে কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটালে মেগা আই ক্যাম্প। এখানে দেখা যাচ্ছে যে প্রায় 200-র কাছাকাছি পেশেন্ট অ্যাডমিটেড হয়েছে। খুবই খুশির কথা। মানুষ অনেক রকম সেবা পায় না, কিন্তু আমি এখন এই দায়িত্বে নেই, কিন্তু আমাদের এই নতুন ডাক্তারবাবু ডক্টর দেবল কিশোর পাল গেস্ট সার্জন হিসেবে আমন্ত্রিত করেছে এবং আমি চাইছি যে এই অপারেশনগুলো খুব ভালো হোক। আমি ওদেরকে সর্বতভাবে হেল্প করব, অপারেশনও করব, যাতে সবটাকে ঠিক মতো করা যায়। আর ডক্টর রতীশ চন্দ্র পাল ক্যালকাটা থেকে এসেছেন, সাথে এসেছেন আগরতলা থেকে ডক্টর। ওদের টিম পুরোটা এসছে উইথ সিস্টার্স। এখানে ডক্টর দেবল কিশোর পাল আছে, আমাদের আই ডিপার্টমেন্টের সিস্টাররা আছে, অন্য স্টাফরা আছে, সবাই ঝাঁপিয়ে পড়েছে এই ক্যাম্পটাকে সাকসেসফুল করার জন্য। আর আমি একজন গেস্ট সার্জন হিসাবে আমি সব রকমের হেল্প করবো যাতে সবটাকে ঠিক মতো করা যায়। এবং এগুলো সবসময় সম্পূর্ণ ফ্রি। এগুলো হবে SICS মানে স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি, যেটা একটু সময় লাগে শুকাতে, কিন্তু খুব ভালো অপারেশন হয় এগুলোতে। তো আমরা সবাই মিলে এই ক্যাম্পের সাথে সাকসেস কামনা করছি।
কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। অসাবধানতাবশত আগুনে পুড়ে ছাই হলো এক জনজাতি পরিবারের বসতঘর। ঘটনা পশ্চিম সরবং পঞ্চায়েতের কাচকু পূর্ণজয় পাড়া এলাকায়। দিনমজুর শালেন্দ্র রিয়াংকে সরকারি সাহায্যের জন্য দাবি তুলেছেন এলাকাবাসী। অমরপুর মহকুমার পশ্চিম সরবং পঞ্চায়েতের কাচকু পূর্ণজয় পাড়ার বাসিন্দা শালেন্দ্র রিয়াং সকালে চা জল খেয়ে পরিবারের কর্তা শালেন্দ্র রিয়াং এবং ওনার স্ত্রী বেরিয়েছিল কাজে নিত্যদিনের মতো। বিকেলে এসে ভাত খাবে আশায় ছিল। ছোট ছোট দুই ছেলেকে বলে গিয়েছে ভাত বসানোর জন্য। মা বাবার কথা শুনে দুই ছেলে মিলে ভাত বসিয়েছিল, তাতেই ঘটে বিপত্তি। ভাত রান্না করার জন্য শুকনো কলাপাতা দিয়ে আগুন ধরিয়েছিল, আর সেই আগুন একটা সময় ছড়িয়ে পড়ে ঘরটিতে। নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় পুরো ঘরটি। যদিও খবর পেয়ে ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা, কিন্তু শেষ রক্ষা পায়নি। ঘরে থাকা সম্পূর্ণ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। শালেন্দ্র রিয়াং পেশায় দিনমজুর, অতি কষ্টে সংসার চালান শালেন্দ্র। পূর্ণজয় পাড়ার টিলাভূমির এক কোণে তার ঘরটি ছিল। আজ মাথা গোজার সেই ঠাঁইটাও হারিয়েছে শালেন্দ্র। এলাকাবাসীর তরফে দাবি করা হয় অতি সত্বর যাতে একটি ঘরের ব্যবস্থা করা হয় এবং সরকারি কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়। ছোট ছোট বাচ্চারা দুপুরে বা এই তো 4টার দিকে তারা ভাত খাওয়ানোর ইয়ে করছিলাম, আগুন জ্বালাইছিলাম 3টা 3:30 দিকে। তারপরে কলার পাতা নিয়ে তারা আগুনটা ধরাইছিল। 8টাতে বাতাসে উড়িয়া সনে লাগছে, তারপরে পুড়ে গেছে। তাই সব ডকুমেন্ট সব পুড়ে গেছে, আর কাপড় চোপড় তো সব পুড়ে গেছে। তাই তো এমনি গরিব, যদি সরকার থেকে তাই সাহায্য অতি সত্য যদি সাহায্য হয় তাহলে তো ভালোই। কজন আছে সদস্য পরিবারে? তারা পরিবারে আছে 4 জন। আচ্ছা, তারা কি বাড়িতে ছিল তখন? তাই মা বাবা তো বাড়িতে নাই, সবাই কাজে গেছে, হাজিরা গেছে। বাচ্চারা ছিল বাড়িতে? বাচ্চারা আছে শুধু খায়। এখন কি দাবি করতেছেন? কি দাবি করতেছে? দাবি করতে একটা ঘর বা খাওয়ান কাপড় এটা পাইলে তারা সুবিধা রইল। অমরপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রহস্যজনকভাবে মৃত্যু হলো এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার। ঘটনা শান্তিরবাজার মহকুমার স্কুলপাড়া এলাকায়। মৃত শিক্ষিকার নাম স্বপ্না শীল। এই আত্মহত্যার জন্য স্বামী পরিমল শীলকে দায়ী করছে গ্রামবাসী। তদন্তে নেমেছে পুলিশ। শান্তিরবাজার মহকুমার স্কুলপাড়ার বাসিন্দা পরিমল শীলের সহধর্মিনী স্বপ্না শীল, বয়স 65, মঙ্গলবার বিকেল আনুমানিক 4 ঘটিকায় নিজ গৃহে আত্মহত্যা করেন। স্বপ্না শীল পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষিকা। ওনার এই অস্বাভাবিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না গ্রামবাসী। পরিমল শীল পেশায় পোস্ট অফিসে কর্মরত কর্মচারী। গ্রামের লোকগুঞ্জনে শোনা যায় পরিমল শীল বিয়ের পর থেকেই ওনার সহধর্মিনীকে নানানভাবে অত্যাচার করে আসতেন। এদিনের এই আত্মহত্যার চিত্র সকলের সামনে ফুটে উঠতেই সকলে এই মৃত্যুকে মেনে নিতে পারছে না। পরিমল শীলের ভয়ে ওনার পারিবারিক বিষয়ে গ্রামবাসী মুখ খুলতে চাইছে না। স্বপ্না শীলের এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে পরোক্ষভাবে পরিমল শীলের হাত রয়েছে বলে অনুমান করছেন গ্রামবাসী। এই আত্মহত্যার ঘটনা শুনে শান্তিরবাজার পুলিশের এসডিপিও নির্দেশ দেব ঘটনাস্থলে উপস্থিত হন। উনি সংবাদ মাধ্যমের সামনে জানান, প্রাথমিক তদন্তে উনি এটাকে আত্মহত্যা বলে অনুমান করছেন। তিনি এই রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত করবেন বলে আশ্বাস দেন। এখন দেখার বিষয় এই মৃত্যুর সঠিক কারণ খুঁজে পেতে পুলিশ কতটুকু সক্ষম হয়। ওনার মিসেস স্বপ্না মজুমদার শীল, বয়স প্রায় 64। দেখলাম যে মশারির যে কি করে না মশারির স্ট্যান্ডের মধ্যে শাড়ির আঁচল মানে শাড়ি দিয়া উনি ফাঁসিতে ঝুলছেন আর কি। তো আপাত দৃষ্টিতে মনে হয়েছে এটা নর্মাল ফাঁসির ঘটনাই। তো বাকি আমাদের তদন্ত চলতেছে। শান্তিরবাজার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।
কাশ্মীরে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমার মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এক মিছিল সংগঠিত করে মিছিল শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে ছাত্রছাত্রীরা। দেশ জুড়ে যেখানে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি বাহিনীর কার্যকলাপে কাশ্মীরে আরডিএক্স বোমায় 44 জন সিআরপিএফ জওয়ানের শহীদ হওয়ার ঘটনার দেশের সাথে তেলিয়ামুড়া মহকুমার মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। এই মিছিলটি মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে ছাত্রছাত্রীরা। আমরা আজকের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ডাকে মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে গত 14 ফেব্রুয়ারি পুলওয়ামাতে যে কাপুরুষোচিতভাবে ভারতীয় বীর সেনাদের উপর আক্রমণের ফলে যে 42 জন জওয়ান শহীদ হয়েছে তাদের প্রতিবাদে সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে যে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে। এদিকে তেলিয়ামুড়া মহকুমা জুড়ে ছাত্রছাত্রী ক্লাব সংস্থা সহ সকল অংশের মানুষেরা 14 ফেব্রুয়ারিতে কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সহ জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি তুলেন। এখন দেখার বিষয় কেন্দ্রীয় প্রশাসন কতটুকু জঙ্গি বিরোধী অভিযানে সফল হয়। তবে গোটা দেশের মানুষের সাথে তেলিয়ামুড়া মহকুমাবাসীও চাইছেন জঙ্গিদের কঠোর শাস্তি হোক। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। পাচারকালে শুকনো গাঁজা সহ আটক এক পাচারকারী ঘটনা সাবরুম শ্রীনগর সীমান্তবর্তী এলাকায়। জানা যায় আটককৃত ব্যক্তির নাম আলম মিয়া, বাড়ি সুভাষনগর। সোমবার রাতে বিএসএফ এর 31 নং ব্যাটালিয়নের জওয়ানরা সাবরুম শ্রীনগর সীমান্তবর্তী এলাকায় টহল দেওয়ার সময় সীমান্তে কাঁটাতারের উপর দিয়ে গাঁজার প্যাকেট পাচার করার সময় হঠাৎ বিএসএফ এর নজরে আসলে বিএসএফ এর জওয়ানরা কাছে ছুটে গেলে গাঁজার প্যাকেটগুলি ফেলে পালিয়ে যাওয়ার সময় বিএসএফ এর ট্রেনিংপ্রাপ্ত কুকুরের সহায়তায় 20 কেজি শুকনো গাঁজার প্যাকেট সহ সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে বিএসএফ এর জওয়ানরা। আটককৃত গাঁজার বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা বলে জানা যায়। মঙ্গলবার বিকেলে উদয়পুর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে কথাগুলি জানান বিএসএফ উদয়পুর সেক্টরের টিআইজি জামিল আহমেদ। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসএফ 31 নং ব্যাটালিয়নের কমান্ডেন্ট রাজীব কুমার সহ অন্যান্যরা। এদিকে সাংবাদিক সম্মেলনের পরে উদয়পুর প্রেস ক্লাবের সামনে জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদীদের আক্রমণে শহীদ সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন বিএসএফ এবং उदयपुर प्रेस क्लब सदस्यरा। क्या हुआ? ये एक गांजा जो इसका सीजर हुआ है, नारकोटिक्स है ये एक प्रकार की, और हमारे बॉर्डर के ऊपर हमारे डॉग की सहायता से, जिसका नाम जगन है, उससे ये सीजर किया गया है और बहुत अच्छा डॉग ने हमारे काम करते हुए इस सीजर को पकड़ा है। जवान भी उसके साथ में थे। तो इस प्रकार से घटना हुई कि जब हमारे जवान बॉर्डर के ऊपर ड्यूटी कर रहे थे तो रात के समय तकरीबन 7:15 बजे कल की घटना है ये। तो कुछ लोगों ने, जो कि अपराधी थे, स्मगलर्स थे, उन्होंने फेंस के ऊपर आके इनको फेंकना शुरू किया। तो उसको एक इंडिया साइड से फेंस के पार थ्रो करना शुरू किया, जिसको थ्रोइंग जो मोडस ऑपरेंडी थी वो थ्रोइंग की थी। इसी बीच में हमारे जो डॉग के साथ जो वहां पे पेट्रोलिंग पार्टी काम कर रही थी, वो दौड़कर पेट्रोलिंग पार्टी आई और जो सामान वो फेंक चुके थे वो उन्होंने तो सीज किया ही, वहां पे पकड़ा उसको। बाद में डॉग की सहायता से जहां पे मूवमेंट, जो स्मगलर्स थे जो कहां से आए, डॉग वहां पे लेके गया और वहां ले जाने के बाद उसने सुभाष नगर, एक जो यहाँ पास में एक गांव है जो फेंसिंग के थोड़ा पीछे है, वहां पर जाके डॉग ने एक घर में गया और उस घर में जाके उसने एक कोई आलम मियां नाम का एक व्यक्ति है, जिसका सन ऑफ नूर अहमद, उसकी एज है 40 इयर्स। तो उस व्यक्ति को जाके उसने वहां से उसके ऊपर पकड़ लिया और उसको भौंकना शुरू कर दिया। उदयपुर प्रतिनिधि रिपोर्ट, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। মনে আছে ছোট্টবেলায়
একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য। আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিং এর বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8730064074। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। শান্তিরবাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বীর শহীদদের আত্মার সদ্গতির কামনার্থে এক শোক মিছিল সংঘটিত করা হয়। মিছিল শেষে শহীদদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বুধবার শান্তিরবাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বীর শহীদদের আত্মার সদ্গতির কামনার্থে শান্তিরবাজার সমর চৌধুরী স্মৃতি মার্কেট প্রাঙ্গণ থেকে এক শোক মিছিল সংগঠিত হয়। এই শোক মিছিল শান্তিরবাজারের বিভিন্ন পথ অতিক্রম করে পুনরায় শান্তিরবাজার সমর চৌধুরী স্মৃতি মার্কেটে এসে সমাপ্তি ঘটে। এদিন সকালবেলা থেকে মিছিলের সমাপ্তি পর্যন্ত শান্তিরবাজারের সমস্ত ব্যবসায়ীরা ওনাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখেন। শোক মিছিল শেষে সমস্ত ব্যবসায়ীরা কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বীর শহীদদের আত্মার সদ্গতির কামনার্থে 1 মিনিট নীরবতা পালন করেন। আজকের দিনে আমরা যে কাশ্মীরে যে সেনাবাহিনী যে হত্যা, বীর সেনাদের যে হত্যা শহীদ হয়েছেন পাকিস্তানি দুর্বৃত্তদের দ্বারা, আমরা আজকে সবাই, সকল ব্যবসায়ীরা আমরা এবং শুভকামনাকারী নাগরিকবৃন্দ, আমরা সকলেই মর্মাহত এবং দুঃখিত। শান্তিরবাজার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ভারতীয় জনতা পার্টির 27 কল্যাণপুর প্রমোদনগর মণ্ডলের উদ্যোগে মঙ্গলবার এক স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয়। পাশাপাশি এদিন কাশ্মীরে সিআরপিএফ সেনাদের উপর পাকিস্তানি সন্ত্রাসবাদীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়। খোয়াই জেলা তথা বিজেপি 27 কল্যাণপুর বিধানসভা মণ্ডলের উদ্যোগে সাত সকালে কল্যাণপুর বাজার সহ বিভিন্ন জায়গায় স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত হয়। যুবক থেকে শুরু করে মহিলা, পুরুষ সব অংশের মানুষ ছিলেন এদিনের স্বচ্ছ ভারত অভিযানে। এই অভিযানে 14 ফেব্রুয়ারি কাশ্মীরে সিআরপিএফ জওয়ানদের উপর পাকিস্তানি সন্ত্রাসবাদীদের অতর্কিত আক্রমণের প্রতিবাদ জানানো হয় এবং স্লোগান উঠে এই সন্ত্রাসবাদীদের কঠোর শাস্তি। যুব মোর্চার জেলা সভাপতি সৌমেন নাগ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বাণী রয়েছে যে ভারতবর্ষের সবকটি জায়গাতে স্বচ্ছ ভারত গড়ে তুলতে হবে অভিযানের মধ্য দিয়ে, সেই বাণীকে আগলে ধরে প্রতিনিয়ত আমরা আমাদের ত্রিপুরাতে করে যাচ্ছি। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে ছিল এদিনের এই কর্মসূচি। আমরা ভারতীয় জনতা পার্টি 27 কল্যাণপুর প্রমোদনগর মণ্ডলের উদ্যোগে আজকে আমরা কল্যাণপুর বাজারে স্বচ্ছ ভারতের আয়োজন করেছি এবং কল্যাণপুর বাজারের সমস্ত অলিগলি, প্রত্যেকটা রাস্তা আমরা এই স্বচ্ছ ভারতের মাধ্যমে আমরা পরিষ্কার করার কাজে হাত দিয়েছি। আমাদের লক্ষ্য একটাই, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষকে স্বচ্ছ ভারত এবং স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়ার জন্য উনি যে গ্রাম স্বরাজ অভিযানের মাধ্যমে স্বচ্ছ ভারতের ঘোষণা দিয়েছিলেন, আমরা আজকের দিনেও সেটা জারি রেখেছি এবং এই স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে আজকে আমরা যে কল্যাণপুর বাজার সাফাই অভিযান করছি, তার দিয়ে আমরা ত্রিপুরাবাসী শুধু নয়, আমরা ভারতবাসীর কাছে আমরা এই
বার্তা পৌঁছে দিতে চাই যে আমাদের নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীজি আগামী লোকসভা নির্বাচনে উনি প্রধানমন্ত্রী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং আগামী লোকসভা নির্বাচনে দ্বিতীয়বারের জন্য উনি প্রধানমন্ত্রী হবেন, সেটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং সেই লক্ষ্যকে সামনে নিয়েই আমরা আমাদের এই ত্রিপুরা রাজ্য থেকে সেই বার্তা দিতে চাই। এবং কল্যাণপুরে আজকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি মন্ডল কমিটির উদ্যোগে আমরা আমাদের বাজারে এই স্বচ্ছ ভারতের আয়োজন করেছি। কল্যাণপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থার উদ্যোগে কাশ্মীরে সিআরপিএফ জওয়ানদের উপর সন্ত্রাসবাদীদের হামলার প্রতিবাদে আসামের রাতাবাড়িতে এক প্রতিবাদী মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়। পাকিস্তানি সন্ত্রাসবাদীদের কঠোর শাস্তির দাবি ওঠে জনসভা থেকে। কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাদের পাকিস্তানি সন্ত্রাসীদের হামলায় নিহত শহীদদের আত্মার শান্তির কামনার জন্য এবং ভারত সরকারের কাছে সন্ত্রাসীদের অতিসত্বর বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা রাতাবাড়ি অঞ্চল কমিটির উদ্যোগে এক বিশাল প্রতিবাদী মিছিল এবং প্রতিবাদী জনসভা সংগঠিত হয়। মিছিলে অংশগ্রহণ করেন বিভিন্ন মাদ্রাসা, স্কুল এবং কলেজের প্রায় 2 শতাধিক ছাত্র। আনিপুর ব্রিজ হতে আরম্ভ হয় মিছিল। পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান উড়াদো, ইন্ডিয়ান সিআরপিএফ জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ এই ধ্বনিতেই আকাশ বাতাস মুখরিত হয়। কাজীর বাজারে মিছিল সমাপ্ত করে বিশাল জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরাকের প্রতিবাদী কণ্ঠ ওয়ালিয়ে কামিল মাওলানা আহমেদ সৈয়দ সাহেব। তৎসঙ্গে উপস্থিত ছিলেন মাওলানা ইকরামুল হক, আনিপুরের জেলা পরিষদ জনাব হেলাল আহমেদ খান সহ অন্যান্য নেতৃত্বরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে হুসাইন আহমেদ বলেন, ভারতের বর্তমান সরকার আম জনসাধারণের কাছ থেকে ট্যাক্স রেখে বিজ্ঞাপন মূর্তি তৈরি, বিদেশ ভ্রমণে খরচ না করে যদি কাশ্মীর সমস্যা সমাধানের জন্য খরচ করতেন তাহলে আজকে আমাদের ভারতবর্ষের বীর সেনাদের প্রাণ দিতে হতো না। শেষে সন্ত্রাসীদের অতিসত্বর প্রতিশোধ নিতে ভারত সরকারের কাছে দাবি জানান এবং সেই সন্ত্রাসীদের হামলায় তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে শহীদদের আত্মার শান্তি কামনা করে বক্তব্য শেষ করেন। মুখ্য বক্তা সৈয়দ সাহেব জানান, ভারতের কোনায় কোনায় প্রতিবাদী মিছিল এবং জনসভা করতে হবে। পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র বলে জাতিসংঘের কাছে দাবি জানান তিনি। ভারত সরকারের কাছে শহীদদের প্রতি পরিবারের জন্য 20 লক্ষ টাকা দেওয়ার জন্য জোরালো দাবি তুলেন। পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদী মাসুদ আজহারির গ্রুপ কর্তৃক আমাদের 44 জন সৈন্যদেরকে তারা নির্মমভাবে হত্যা করল, তার আমরা ঘোর নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমরা তাদের চূড়ান্ত শাস্তির আবেদন রাখছি। মাসুদ আজহারি সহ যারা সন্ত্রাসবাদী সৃষ্টি করে আমাদের দেশ ভারতবর্ষকে জর্জরিত করছে, তাদের সন্ত্রাসবাদিতার জড় মূলোৎপাটন করে একেবারে শেষ করে দেওয়ার জন্য এই তথাকথিত মানবতার দুশ্মন, ভারতবর্ষের দুশ্মন, ভারতবর্ষের 130 করোড় মানুষের দুশ্মন, এদেরকে কঠোর থেকে কঠোরতর শাস্তি ফাঁসির কাষ্টে ঝুলাইয়া তথাকথিত সন্ত্রাসবাদীদেরকে আইসিস জঙ্গি যেভাবে শেষ করা হয়েছে এইভাবে শেষ করে দেওয়ার জন্য আমরা মানবতাবাদী মানুষ জাতিসংঘের কাছে আমরা অনুরোধ করছি, জাতিসংঘের নিরাপত্তা বাহিনীর দ্বারা পাকিস্তানের যে যে জায়গাতে উগ্রপন্থীর আতুরঘর রয়েছে গুড়িয়ে দেওয়া দরকার এবং আমাদের ভারতবর্ষের পবিত্র সৈনিকরা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা আমরা করছি এবং তাদের পরিবার প্রতি
ক্ষতিপূরণ তো পূর্ণ দেওয়া যাবে না, একটা যান গেলে দেওয়া যায় না যান, কমপক্ষে 20 লক্ষ জনপ্রতি ক্ষতিপূরণ দেওয়ার মাননীয় প্রধানমন্ত্রী তথা ভারত সরকারের কাছে আমরা অনুরোধ করছি। পাথারকান্দি প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বিলাসীপাড়া জেলার কোচ রাজবংশী কালচারাল সোসাইটির উদ্যোগে 509তম বিশ্ব চিলারায় দিবস উদযাপন করা হলো ধুবড়ী জেলার বিলাসীপাড়ায়। উপস্থিত ছিলেন সোসাইটির সম্পাদক ধনঞ্জয় সিনহা সহ অন্যান্যরা। গোটা অসম রাজ্য জুড়ে পালন করা হচ্ছে বিশ্ব মহাবীর চিনারায় দিবস। যথাযোগ্য মর্যাদায় অসমের ধুবড়ী জেলায় এই দিবসটি উদযাপন করা হয় বিলাসীপাড়ার রুখাখাতা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। দিনভর কর্মসূচিতে রাখা হয়েছিল মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন এই কার্যসূচির সাথে সঙ্গতি রেখে 2019-এর বিশ্ব মহাবীর স্মৃতিগ্রন্থ উন্মোচন করা হয়। বিলাসীপাড়া জেলা শাখার রেডক্রস সোসাইটির চেয়ারম্যান ডক্টর কানুলাল দাসের হাত ধরে গ্রন্থটি উন্মোচিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলাসীপাড়া জেলা কোচ রাজবংশী কালচারাল সোসাইটির সম্পাদক ধনঞ্জয় সিনহা, সহ সম্পাদক রঞ্জিত অধিকারী সহ অন্যান্যরা। বিলাসীপাড়া জেলা কোচ রাজবংশী কালচারাল সোসাইটির আজি আমরা এটি বিশ্ব মহাবীর চিলারায়ের 509তম জন্ম জয়ন্তী উদযাপন করে লাগছো। বিশ্ব মহাবীর চিলারায়ের আমার সমগ্র কামতাপুরের সমাজ জীবনে যা অবদান উল্লেখ করবেই লাগব। হয় কেবল একজন বিশ্ব যোদ্ধাই নাছিল, হয় আছিল একজন উদারশীল ব্যক্তি, কয়েকজন আছিল সাহিত্যপ্রিয় ব্যক্তি, একজন আছিল সংস্কৃতিপ্রেমী ব্যক্তি। এর নিদর্শনগুলো আমরা বিভিন্নভাবে পাই। সাহিত্যের কথাই যদি ধরা হয় তাহলে ওই কাশী ওই সংস্কৃত চর্চা করিয়া ওই কোচবিহার জেলা পুনর ঘুরিয়া আসেন। আসার পরে সারবতী নামে জয়গোবিন্দর অমূল্য গ্রন্থের পাদটিকা রচনা করছে, যার ফলত সাহিত্য প্রতিভা আমরা জানির পাল। সাথে কোচ রাজসভাত যতগুলা মহামহিম পণ্ডিত আছে, ওই পণ্ডিত মিলানো সবসময় আমার অবদানের জন্য সবাই সহযোগ আগবাড়িয়া আছিল। যদিও বা কোচ রাজা নরনারায়ণ কোচ সাম্রাজ্যের এক সম্রাট আছিল, মহাসম্রাট আছিল, কিন্তু চিলারায় রাজা না হওয়া করিও একজন অঘোষিত রাজার মতো ভূমিকা অবতীর্ণ হয়েছিল। ওর জন্য এই বৃহৎ এই যদিও বা বিভিন্ন কারণত দ্বিখণ্ডিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।